নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। আর কদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা তুঙ্গে। মনে করা হচ্ছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবং তারপরেই ঘোষণা হতে চলেছে নির্বাচনের দিনক্ষণ। কিন্তু এখনো পর্যন্ত এসআইআর সংক্রান্ত জট কিন্তু কাটল না। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যে যাদের নাম নেই তালিকাতে বাদ গেছে তাদের নামের সেই তালিকা প্রকাশ করতে হবে এবং ট্রাইব্যুনালে তারা আবারও আবেদন জানাতে পারবেন। কিন্তু এই একটা বড় সংখ্যক ভোটার 1,24,00,000 তাদের ভবিষ্যৎ কোন দিকে, তাদের ভবিষ্যৎ যে এখনো ঝুলে রয়েছে তা নিয়ে আদৌ কি চিন্তিত কোনো রাজনৈতিক দল, নাকি শুধুমাত্র একেবারে ভোটকে সামনে রেখে চলছে রাজনীতি? এই নিয়েই আমাদের আজকের আলোচনা, বঙ্গযুদ্ধ 2026। আলোচনা যাব, তার আগে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ পর্ব সেরে নেব। আমার একেবারে ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং 123 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান সুদীপ পল্লী। সুদীপ দা, স্বাগত জানাই, নমস্কার। এবং আমার বাঁদিকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অজিতেশ পান্ডে, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকবেন বিজেপি মুখপাত্র এবং আইনজীবী তুহিনা চৌধুরী। সুদীপদা, আমি বিজেপির যিনি প্রতিনিধি আছেন তাকে দিয়ে এই প্রশ্নটা শুরু করতে চাইছিলাম, কিন্তু কিছুটা সময়ের অপেক্ষা, তার কাছে এই প্রশ্ন নিয়ে যেতে লাগবে সময়। আমি তার আগে আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে শুরু থেকে তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে তারা সরব হয়েছেন। কোথাও গিয়ে যে প্রতিবাদ তারা করেছিলেন, অর্থাৎ আপনারা যে প্রতিবাদে সামিল হয়েছিলেন, যে এই সময়সীমাটাকে বেছে নেওয়া এবং এই সময়ের মধ্যে কতটা সুষ্ঠুভাবে করা সম্ভব, কারণ হয়রানির ছবিটা কিন্তু বারংবার সামনে এসেছে। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ধর্ণা কর্মসূচি, এবং সেখান থেকে কোথাও গিয়ে সুপ্রিম নির্দেশের পর একটা আশ্বাসের পর সেই ধর্ণা কর্মসূচি থেকে তিনি আপাতত উঠেছেন, কিন্তু আন্দোলন আপনাদের চলবে আগামী দিনেও। সত্যি এই যে বারবার প্রশ্নটা আসছে, এই বড় সংখ্যক একটা ভোটার, তাদের ভবিষ্যৎ কোন দিকে, কতটা ভাবাচ্ছে আপনাদের? নিশ্চিতভাবে আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি আমাদের মানুষের কাছে বারে বারে বলেছিলেন যে এসআইআর হচ্ছে সেটায় আমাদের কোথাও অসুবিধা বা বাধা নেই, কিন্তু এসআইআরের মাধ্যমে যেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এই জিনিসটাকে সামনে রেখে প্রথম থেকে আমরা আন্দোলন করেছি। এবং আরেকটা কথা বলেছিল, এর সময়টা সামনেই নির্বাচন, একটা এসআইআর করতে আমাদের পূর্ব অভিজ্ঞতায় যেটা আমরা দেখেছি 2002 সালে আমি তখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাকে দল তখন দায়িত্ব দিয়েছিল। আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি, আমি আমার বিধানসভা বেহালা পূর্বে দুবার ক্যাম্প করেছিলাম। একটা ক্যাম্প 2-2.5 মাস করে চলতো। একবার ক্যাম্প করেছিলাম ব্লাইন্ড স্কুল বলে আমাদের ওখানে একটা স্কুল আছে, সেখানে 2.5 মাসের ক্যাম্প হয়েছিল, আর একবার হয়েছিল বিবেকানন্দ কলেজে, প্রায় 2 বছর ধরে চলেছিল। আমরা ওই ক্যাম্পে সকাল থেকে খুলে বসতাম, মানুষ আসতো, ফর্ম ফিল আপ করে দিতাম, নানান রকম যা কাজগুলো সেগুলো করতাম। তো এই যে একটা প্রক্রিয়া দেখেছিলাম, এবারেও আমাদের সেই ধারণা ছিল যে এই এসআইআর সেইভাবেই হবে, কিন্তু এবারের এসআইআর একটু অন্যরকম এসআইআর। আমরা বলতে বাধ্য হচ্ছি এটা টার্গেট সেট করে দেয় একটা এসআইআর, যেখানে কোথাও আগে থেকে প্রি প্ল্যান, যিনি নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার বললে মানে আমাদের মুখ্যমন্ত্রী তার একটা নাম দিয়েছে, সেই লোকটি কোথাও নিশ্চিতভাবে একটা পূর্ব পরিকল্পিত টার্গেট নিয়ে মাঠে নেমেছে। এবং সেই টার্গেটটা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বা অন্যান্য বিজেপি নেতারা তারা আগে থেকেই বলতে শুরু করলো 1.5 কোটি লোকের মানুষের নাম বাদ দেবো। আমাদের এইখানেই প্রশ্ন যে আপনি আগে থেকে কিভাবে বলছেন আমি এত লোকের নাম বাদ দেবো? আপনি বলতেই পারেন যারা বৈধ ভোটার না তাদের বাদ দেবো, ঠিক আছে, কিন্তু একদম যে এত লোক বাদ যাবে, এই রকমভাবে যাবে, এই সম্প্রদায় বাদ যাবে, এইখান থেকে একটা কোথাও এই এসআইআর প্রক্রিয়ার ওপরে আমাদের প্রশ্নসূচক একটা চলে আসে, যেখান থেকে মুখ্যমন্ত্রী বারে বারে আন্দোলন বা কোর্টে যাওয়া সব কিছুই হয়েছে। এবং সেটা যে ঠিক কালকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলে দিয়েছে, একদম একটা নির্বাচন কমিশন যে কিনা এই এসআইআর পরিচালনার দায়িত্বে, যে কিনা আগামী দিনে নির্বাচন পরিচালনা করবে,
তাকে কোথাও অবহেলা করে কোর্ট বলে দিয়েছে একটা ট্রাইব্যুনাল গঠন হবে। একদমই। যেটা আসলে সেই একটু বিরত করব, আপনার এই বক্তব্য নিয়ে আমি সরাসরি চলে যাব। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি মুখপাত্র এবং আইনজীবী তুহিনা চৌধুরী। তুহিনাদি, আপনাকেও স্বাগত জানাই আমাদের আলোচনায়। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সত্যি একটা বড় সংখ্যক ভোটার তাদের নাম যে বাদ, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে নির্বাচন কমিশনকে সেই তালিকা প্রকাশ করতে হবে এবং ট্রাইব্যুনালে তারা না আবেদন জানাতে পারবেন আবার করে, যে অভিযোগ বারবার প্রথম থেকে একেবারে করে এসছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল, যে কোথাও গিয়ে নির্বাচন কমিশন একটা টার্গেট সেট করে দিচ্ছে। কি বলতে চাইবেন? আদৌ কি আপনারা চিন্তিত এই বড় সংখ্যক ভোটার যারা ন্যায্য ভোটার, আবারও বলছি, তাদের নাম যদি বাদ যায়, তারা যদি এবারের এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন? Incoming call. Incoming call. তুহিনাদি, আপনি শুনতে পাচ্ছেন? না, আবারও যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অজিতেশ, আমি আপনার কাছে জানতে চাইবো, সত্যি আপনারা কতটা চিন্তিত এই বিষয়টা নিয়ে? আমার মনে হয় কংগ্রেসই এমন একটা দল যেটা সবচেয়ে আগেই চিন্তিত ছিল কিভাবে ইলেকশন কমিশন, যে আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধী, উনি লিডার অফ অপোজিশন, কিভাবে উনি যেভাবে ভোট চুরি হচ্ছিল ওটাকে একের পর এক যখন উনি হাইলাইট করলেন, যে বিজেপি যেভাবে হরিয়ানাতে চুরি করেছিল, যেভাবে বিহারে চুরি করছে, সেইগুলো যখন উনি প্রেস কনফারেন্স করে হাইলাইট করলেন, তারপর কিন্তু ইলেকশন কমিশন বা প্রধানমন্ত্রী ওটা কাউন্টার করার কিন্তু কোনো জায়গা পেল না। তারপর ওরা যখন ওদের চুরি ধরা পড়ে যায়, তখন ওরা একটা লোককে বিভ্রান্ত করার জন্যে এমন একটা প্রক্রিয়া নিয়ে আসে হঠাৎ এসআইআর। এই এসআইআর বলে কোনো কথাই তো ছিল না, ছিল তো আইআর, ইন্টেন্সিভ রিভিশন। ইন্টেন্সিভ রিভিশন কংগ্রেস আমল 6 বার করেছে সিন্স ইন্ডিপেন্ডেন্স। তো এটা তো একটা প্রসেস যেটা বারে বারে পিরিয়ডিক্যালি একটা সময়ের পর করা উচিত। আজকে আপনি বলছেন 58 লাখ ডেড অ্যান্ড শিফটেড ভোটার্স আছে, তো এই 58 লাখটা হলো কেন? এটা হলো এই কারণেই যে ইলেকশন কমিশন নিজের কাজটা ঠিক করে করতে পারেননি। যদি ওনারা বছর পর বছর যদি ওনারা পিরিয়ডিক্যালি যারা মারা যাচ্ছে সেই তথ্যটা যদি মিউনিসিপ্যালিটি বা আপনার কর্পোরেশনের কাছ থেকে, সরকারের কাছ থেকে চাইতো, তাহলে কিন্তু আজকে এই 58 লাখ সংখ্যাটা গিয়ে দাঁড়াতো না। এই জিনিসটা যে ইলেকশন কমিশন করেননি, আর জ্ঞানেশ কুমারের ব্যাপারে কিছু বলারই নেই। যেই প্যানেল চিফ ইলেকশন এজেন্ট, চিফ ইলেকশন কমিশনারকে বানায়, সেখান থেকে চিফ জাস্টিসকে যেই দিন সরিয়ে দেওয়া হয়েছে, যেই দিন ওইখানে শুধু হোম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, প্রধানমন্ত্রী আর এলওপি, তাহলে 2:1, যেই দিন এই 2:1 হয়ে গেছে, সেই দিনই বোঝা গেছে কি ইলেকশন কমিশন ইজ কম্প্রোমাইজ। আজকের দিনে যেটা আমার তৃণমূলের মুখপাত্র বা যিনি সঙ্গী আছেন উনিও বললেন কি এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, তো সেটা তো আমরাও দেখতে পাচ্ছি কি। একটু বিরত করবো এই প্রশ্ন নিয়ে, একেবারে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে তুহিনাদি এই মুহূর্তে রয়েছেন। তুহিনাদি, স্বাগত জানাই আরো একবার। ইলেকশন কমিশন কম্প্রোমাইজ, এবং কোথাও গিয়ে এই অভিযোগ বারবার উঠে আসছে ইলেকশন কমিশনের সদিচ্ছার কথা। এখনো পর্যন্ত যে এই বিরাট সংখ্যক ভোটার, তাদের ভবিষ্যৎ যে ঝুলে রয়েছে, কোন দিকে যাবে, এই বিষয়টা যারা ন্যায্য ভোটার তাদের নিয়ে সত্যি কতটা আপনারাও চিন্তিত? দেখুন, প্রথমে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, প্যানেলিস্টদেরও শুভেচ্ছা। একটা কথা বলি, এই এসআইআর করে লাফালাফি করাটা আমাদের কাজ নয়, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং তারা একটা সাংবিধানিক সংস্থা, তারা যথেষ্ট পরিকাঠামো এবং পরিশীলিতভাবে সেই কাজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই এসআইআর এর দিকে মানুষকে বিভ্রান্ত না করে, মানুষকে ভয় দেখানো বা মানুষকে তাদেরকে কনফিউজ না করে আমাকে প্রশ্নের উত্তর দিয়ে, এই রাজ্যে যে 87 লক্ষ যুব সম্প্রদায়, ওই যুব কি সাথী তার লাইনে দাঁড়িয়েছিল, সেইটার উত্তর আপনারা কি দেবেন? রাজ্য সরকার কি দেবে? এগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। আদিবাসী মহিলার প্রতি, আদিবাসী জনজাতি মহিলা থেকে প্রথম আমাদের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি, তার প্রতি যে আচরণ, মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে উস্কানিমূলক যে কথাবার্তা, যে কোনো একটা সম্প্রদায়কে আমরা উস্কে দিলে 13টা বেজে যাবে, এখন উনি ওনার 12টা বাজা নিয়ে ভীষণ চিন্তিত, এবং সেই চিন্তার কারণে উনি কি করছেন? রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন। ভাই, তোমার নাম বাদ চলে যাবে, নাম বাদ চলে, কারণ নাম বাদ যাবে না। এবং
এসআইআর এর উদ্দেশ্য জেনুইন ভোটারকে সেই ভোটার লিস্টে রাখার। একদমই তুহিনাদি, এখানে এই যে আপনি বলছেন যে কারুর নাম বাদ যাবে না, এই আশ্বাসটা তো বাংলার সাধারণ ভোটাররাও চাইছেন, কিন্তু বাস্তব ছবি দেখা যাচ্ছে এমন অনেক ভোটার রয়েছে, ন্যায্য ভোটার, সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও, এমনকি একই পরিবারে দুই সদস্যের মধ্যে একজনের নাম রয়েছে আর একজনের নাম নেই। এইটা কোন জায়গা থেকে যুক্তি দিচ্ছেন? আরো একটা বিষয় আপনার কাছে রাখতে চাইবো, একেবারে এই এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে অন্তত রাজ্যের একেবারে প্রথম সারির যারা বিজেপি নেতৃত্ব, তারা কোথাও গিয়ে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার যে ইস্যু তুলেছিলেন, আমরা দেখলাম এসআইআর হলো, বহু মানুষের নাম বাদ গেল, কিন্তু এখনো পর্যন্ত কমিশন কিন্তু সেটা আলাদা করতে পারলো না অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা। কি বলবেন? অন্তত যারা শাসক দল এবং অন্য বিরোধী দল তারা এই প্রশ্ন রাখছে। প্রথম কথা, আমার কাছে যে সূচনা আছে এবং আপনাদের কাছেও নিউজ মিডিয়ার কাছে সেই সূচনা থাকার কথা, 50,000-এর বেশি মানুষকে ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য, সেই 50 লক্ষ, সেই সংখ্যাটা, সেই যে পরিসংখ্যান আমরা পাচ্ছিলাম বিভিন্ন নিউজ মাধ্যমেই পেয়েছি, সেই পরিসংখ্যানে তারা হিয়ারিং এ এলেই না, তারা ভ্যানিশ হয়ে গেল। বারবার এই রোহিঙ্গা যদি বলেন, রোহিঙ্গা বাংলাদেশে কি ঢোকেনি? যদি না ঢুকতো তাহলে সীমান্তবর্তী অঞ্চলে এত জামাত কোথা থেকে ঢুকলো? কেন ধরা পড়ছে নিউ টাউন থেকে কলকাতার অনতি দূরে? আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গি, তারা কোথা থেকে এলো? অবশ্যই আছে, আর আছে বলেই এই আপনার প্রশ্নের উত্তরে সরাসরি চলে যাব সুদীপদার কাছে। সুদীপদা কি বলবেন? চারিদিকে জঙ্গি, আমি বলি কি, ওই অনেক স্টুডেন্ট আছে গরুর রচনা পড়ে যায়, আর যখন মেলে না যে কোনো সাবজেক্টে ওই গরুর রচনা ঢুকিয়ে দেয়। ওনাকে এসআইআর নিয়ে বলতে বলা হয়েছে, উনি জামাতে গেছেন, উনি যুবসাথীতে গেছেন, উনি রাষ্ট্রপতিতে গেছেন। আমি প্রত্যেকটার উত্তর দিতে পারি, কিন্তু আগে আমাদের দায়বদ্ধতা, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমরা যেহেতু ভোটে লড়বো, আমাদের যেহেতু নির্বাচন সামনে, আমার এসআইআরটা মেন গুরুত্বপূর্ণ। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যেটা বললেন যে আমাদের কাছে এটা কোনো গুরুত্ব নেই। তুহিনাদি, ফিরছি আপনার কাছে সুদীপদার উত্তরটা শুনে তার প্রত্যুত্তরে আপনার কাছে আসছি। উনি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে এত লক্ষ মানুষের নাম বাদ চলে যাবে, তার তো দায় এড়াতে পারেন না। আর যেখানে ওনাদের প্রধানমন্ত্রী, আমাদের কংগ্রেস মুখপাত্র ঠিকই বলেছে যে একটা মানে ম্যানিপুলেশন করে নির্বাচন কমিশনকে ঠিক করা হয়েছে, তার দায় মোদীকে নিতে হবে, নরেন্দ্র মোদীকে নিতে হবে। আজকের 60 লক্ষ লোকের নাম সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে কেন ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের লিস্টে আসবে কেন? যেখানে কদিন বাদে নির্বাচনের নাম ঘোষণা হবে, ভোটার লিস্ট একটা, উনি এই যে বললেন দায় নেই, আমার তো অবাক লাগলো। ভোটে লড়তে গেলে যে জিনিসটা প্রথম লাগে সেটা হলো ভোটার লিস্ট। আমি জানি না উনি নির্বাচনে লড়েছেন কিনা বা এই অভিজ্ঞতা আছে কিনা। আগে রাজনৈতিক কর্মী হিসাবে আগে একটা ভোটার লিস্ট চিনুন, পাটে গিয়ে ঘুরুন, ভোটারদের সাথে পরিচিত হন, তারপরে এইসব প্যানেলে এসে বসে আলোচনা করবেন। এইগুলো ফালতু আলোচনা। এখানে আপনাকে আগে বুঝতে হবে আপনি কিসের জন্য এসছেন। আমি জামাত হ্যান ত্যান এগুলো আমার ইস্যু না, আগে ইস্যু ভোটার লিস্ট, আমার নির্বাচন সামনে। আমি সেই জায়গা থেকে সরে গিয়ে অনেক কিছু বলে সময় নষ্ট করে দেওয়া, এটা কোনো কাজের কথা না। তুহিনাদি, আপনার কাছে চলে যাব। এসআইআর নিয়ে অন্তত যে প্রশ্ন রাখছে শাসক দলের তরফ থেকে, সুদীপদা কি বলবেন? প্রথম কথা হচ্ছে, প্রসঙ্গ বিকৃত করা বা প্রসঙ্গকে বিভ্রান্ত করাটা তৃণমূল কংগ্রেসের কাজ, এবং ব্যক্তিগত আক্রমণ যেটা উনি করলেন সেটা আমি তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আর যদি উনি বলেন যে আমি কতবার ভোটে দাঁড়িয়েছি, আমি পাল্টা প্রশ্ন করছি উনি কতবার ভোটে দাঁড়িয়েছেন। দ্বিতীয়ত, আর আমি যেটা বলতে চাইছি যে এসআইআরটাকে নিয়েই তো ওনারা ইস্যু করছেন, ঠিক, একদম ঠিক, আপনি ঠিক পয়েন্টেই রান করছেন। এসআইআর নিয়ে আপনারা ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে, চিন্তা ভাবনাকে আপনারা ছড়িয়ে দিয়ে, আপনারা যে কর্মসংস্থান করতে পারেননি, আপনারা আদিবাসী জনজাতির প্রতি ভোটার লিস্টে নিয়ে বলুন, এইসব আজকাল কথা বলে যাচ্ছে, কেন আদিবাসী বিএলও মহিলাকে তখন আমরা এগুলো আলোচনা করব। জুতো পেটা করেছিল, জুতো পেটা, আপনাদের দুধের গায়ে জুতো পেটা করেছে, তার নাম হচ্ছে আব্দুল রহিম গাজী। তুহিনাদি, কোথাও গিয়ে ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না। রাজনীতিগত মতভেদ থাকতেই পারে, নীতিগত মতভেদ থাকতেই পারে। আপনি তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ তুললেন। রাজ্যে বিরোধী দল হিসেবে যেখানে কংগ্রেসও রয়েছে, সিপিএমও রয়েছে, তারাও কিন্তু সেই একই বক্তব্যে অনড় এবং তাই নিয়ে তাদের প্রতিবাদ। কি বলবেন? আমার বক্তব্য না, আবারও যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অজিতেশ, আমি আপনার কাছে চলে যাব, আপনার কি মতামত?
দেখুন, যখনই ইলেকশন আসে তো এখন দুদল আমাদের সামনে, এখন একটা শাসক একটা অপোজিশনে, দুদলের কাছে কিন্তু কি কাজ ওনারা করেছেন সেই নিয়ে কিন্তু ওনাদের কাছে রাজনীতি বা ইলেকশনে ভোট চাওয়ার আর কিছু নেই। তাই জন্য এমন একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনি যখনই ইলেকশন আসবেন আপনারা লোকে লাইনে দাঁড় করিয়ে দেবেন। আজকে এখন উনি জামাতের কথা তুললেন, বিহারেও তো করলেন। কত রোহিঙ্গা খুঁজে পেলেন, এই জবাবটা তো ইলেকশন কমিশনকে দিতে হবে। কি পার্সেন্টেজ, বিলো 1%ও নাম বিহারে শেষে বাদ যায়নি। তো এত বড় এক্সারসাইজ আপনি করছেন আর শেষে যদি গিয়ে আপনি ফল দেখেন কি বিলো 1% নাম বাদ যাচ্ছে, তাহলে এই লোককে হ্যারাসমেন্ট করার কথা না। এখন কথা বলা উচিত কর্মসংস্থান কথা, এখন কথা বলা উচিত। এখন শাসক দল জোর গলায় বলছে আমরা যুবদের বেকার ভাত্তা দেব। কেন দিতে হচ্ছে? কেন আপনারা কোনো এখানে ইন্ডাস্ট্রি করতে পারেননি? এখন উনি বলেন অনুপ্রবেশকারী তো লাস্ট 15 বছর বর্ডার কার কন্ট্রোলে আছে? তাহলে খুব ভালোই হলো যে বিজেপির যিনি মুখপাত্র উনি বলে দিলেন কি অনুপ্রবেশকারী আছে, তার মানে বিএসএফ ফেল হচ্ছে, তার মানে যে হোম মিনিস্টার তাকে রিজাইন করতে হবে। নিজেই পায়ে উনি নিজের যে বিফলতা সেটা উনি ভালো করে জোর গলায় বলছেন, আর ওটা অন্যর উপরে দিতে চাইছেন। যে বর্ডার থেকে যদি কোনো ইনফিল্ট্রেশন হয় সেটা কিন্তু একটা সেন্ট্রাল সাবজেক্ট, সেটা রাজ্যের কোনো দায়িত্ব থাকতে পারে না। তো সেইখানে কেন বিজেপি দায়িত্ব নিচ্ছে না? এখন রাজনীতি যেটা হওয়া উচিত, এখন আপনাকে বলা উচিত, আমি টিএমসির বলা উচিত কি আমি গত 15-2011 থেকে আজ অবধি এই করেছি, আমাকে ভোট দিলে আমি এই অর্থাৎ করব। এসআইআর শুধুমাত্র ভোটের একটা এজেন্ডা হয়ে যাচ্ছে, 100% অন্য বিষয়গুলো সেখান থেকে দূরে চলে যাচ্ছে। আসবো এই দেওয়ার নিয়ে, জন্য। এবং একই সঙ্গে আপনার বক্তব্য কোথাও গিয়ে এসআইআর একেবারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে পার্ট অফ পলিটিক্স হিসাবেই দেখা হচ্ছে। Absolutely. আমি চলে যাব তুহিনাদি আপনার কাছে। যে বিষয়টা উঠে আসছে যে শুধুমাত্র একটা নির্বাচনের কিছু তো এজেন্ডা থাকে, সেখানে এসআইআরই একটা প্রধান এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে। সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাকি বিষয়গুলো সেটা নিয়ে কতটা আপনারা মানুষের কাছে যাচ্ছেন? তৃণমূল অলরেডি হেরে গেছে। মানুষ শুধু ওই নির্বাচনের দিনটার প্রতীক্ষায় আছেন। রাজ্যের মানুষ বিজেপিকে আনবেন এটা তারা মনস্থির করে ফেলেছে, এবং যে মুহূর্তে বিজেপি আসবে 45 দিনের মধ্যে 7th পে কমিশন হবে, এটা আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। তার সাথে সাথে যে সমস্ত 5,700 কোটি টাকা মহিলাদের যে সমস্ত পরিষেবা বলুন, উন্নয়ন বলুন, তার জন্য বরাদ্দ হবে। এর সাথে আদিবাসী জনজাতি সম্প্রদায় যারা আছেন তাদের জন্য যেটা করা হবে, তার জন্য ফ্রি বাড়ি, ফ্রি এডুকেশন, ফ্রি জল, ফ্রি কল, এবং পিএম জনম যেটাকে আমরা বলছি, এই পিএম জনমকে এইখানে কার্যকরী করা হবে। এছাড়াও আয়ুষ্মান যোজনা এবং লক্ষ্মীর ভান্ডারকে বন্ধ করা হবে না, বরং কর্মসংস্থানের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারকে 3,000 টাকা করা হবে। অর্থাৎ বিজেপির তুহিনাদি অন্তত এই লক্ষ্মীর ভান্ডার বা অন্য প্রকল্পগুলোর পেছনে এবং তার অনুদান বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বরাবর অভিযোগ থাকে, শুধুমাত্র ভোট বাক্সের কথা মাথায় রেখে, মহিলা ভোটের কথা মাথায় রেখে একেবারে ভোটের আগে এই অনুদান বাড়ানো হয়। আমি চলে যাব সুদীপদার কাছে। সুদীপদা, তুহিনাদির বক্তব্য, আপনারা ইতিমধ্যেই নির্বাচনে হেরে গেছেন, শুধুমাত্র নির্বাচন হওয়ার অপেক্ষা, এবং একই সঙ্গে এই কোট আনকোট ডোল পলিটিক্স এই প্রসঙ্গ। নির্বাচন সম্বন্ধে কতটা ওয়াকিবহাল আমি জানি না। ওনাদের দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী 21-এর নির্বাচনের যেদিন নির্বাচন শেষ হয়েছিল, রেজাল্ট বেরোনোর আগে ওনারা মন্ত্রিসভা তৈরি করে ফেলেছিল, এবং কে মুখ্যমন্ত্রী হবে দুজনের মধ্যে অনেক লড়াই ছিল, সে অনেক সাংবাদিকরাও জানে সেই সব। তাই আমি বলি, একটা প্রাণী আছে যাদের সামনে দেখবেন মূলো ঝুলিয়ে দৌড় করানো হয়, তো বিজেপি কর্মীদেরও সেইরকমভাবে এখন দৌড় করছে, আমরা জিতবো, চলো দৌড়ো, নইলে তো দৌড়বে না, নইলে তো পার্টি কর্মী খুঁজে পাবে না, নইলে মানুষের কাছে পৌঁছতে পারবে না। আমরা বলছি এই নির্বাচন মানুষ জবাব দেবে, যেমন 21 সালে দিয়েছে, যেমন 16 সালে দিয়েছে। আমাদের বিরুদ্ধে যা অপপ্রচার সব কিছুর জবাব মানুষ, আমাদের দল, আমাদের স্লোগান মা মাটি মানুষ, আমরা মানুষের উপরে ভরসা রাখি। আর কর্মসংস্থান হ্যানত্যান এত কথা বলছে, আমরা একমাত্র দল, আমাদের এই 15 বছরের সাফল্য আমরা লিফলেট আকারে নিয়ে উন্নয়নের পাঁচালির মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দিয়েছি। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের বুকের পাটা নেই, নরেন্দ্র মোদীর বুকের পাটা নেই, তাদের কি উন্নয়ন, সেন্ট্রালের কি উন্নয়ন মানুষের কাছে বলতে পারবে, আমরা বলেছি। তাই নতুন করে কি বলতে হবে বা এত কিছুর আলোচনা আমি যেতে চাই না। আমি শুধু বলবো, বিজেপি মুখপাত্র বা কংগ্রেসও তুললো,
কংগ্রেস, আমি তার সাথে ঝগড়া করব না, খালি শুনে রাখা ভালো, ও বয়সে অনেক ছোট এবং ছাত্র রাজনীতি করছে, ওর এগুলো শুনে রাখা ভালো। 11 সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম এই রাজ্যের বার্ষিক আয় ছিল 20,000 কোটি টাকা। আজকের দিনে আমাদের রাজ্যের বার্ষিক আয় 1,20,000 কোটি টাকা। এটা তো আর মহাকাশ থেকে বা হাওয়াতে এসে পড়ে না। রাজ্যের শিল্প, রাজ্যের ব্যবসা সমস্ত কিছু আছে বলেই, নতুন করে গড়ে উঠেছে বলেই 20,000 থেকে 1,20,000-এ গিয়ে আমরা পৌঁছেছি। এবং যারা অর্থাৎ চোখে উন্নয়নের দেখতে পারে না হয়েছে তাদের কাছে সেই নতুন দাবি করে আপনি বোঝাবার রাখছেন আমাদের নেই। সুদীপ দা। একদমই একটা ছোট বিরতি নেব, বিরতির পর আমি সরাসরি চলে যাব অজিতেশের কাছে। বিজেপি তারা আশাবাদী যে তারা নির্বাচনে জিতে রয়েছে, শুধুমাত্র নির্বাচন হওয়ার দিন ঘোষণা এবং নির্বাচন হওয়াটার সময়ের অপেক্ষা। আপনারা কতটা আশাবাদী 2026 নিয়ে? ফিরবো এই আলোচনায়, তবে একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর আরো একবার স্বাগত জানাই বঙ্গযুদ্ধ 2026 আলোচনায় তো ফিরবো, তবে তার আগে অতিথিদের সঙ্গে আরো একবার পরিচয়টা সেরে নিয়ে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুদীপ পোলে এবং বিজেপির তরফ থেকে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র তুহিনা চৌধুরী, এবং একই সঙ্গে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অজিতেশ পান্তে। আমি অজিতেশ আপনার কাছে চলে যাব বিরতির আগে যে প্রশ্নটা রাখছিলাম যে আপনারা কতটা আশাবাদী? কংগ্রেস দেখুন, এবার আজ 20 বছর পরে কিন্তু 294টা কন্টেস্ট করতে যাচ্ছে। আমরা এটা আশাবাদী যে বেঙ্গলের মানুষেরা এটা বুঝে গেছে যে এই যে সরকার চলছে এই সরকারটা আর ওনারা চাইছেন না। আর বিরোধী হিসেবে যেই জায়গা ওনারা বিজেপিকে দিয়েছিলেন, কিন্তু বিজেপি ওই ভরসাটা মানুষের মধ্যে এটাকে রাখতে পারেনি। কংগ্রেসই একমাত্র বিকল্প। আর আমরা এইবারের ইলেকশনে আমরা বলতে পারবো না কি আমরা সরকার গঠন করছি, কিন্তু আমরা এই জায়গায় থাকবো যে এইবারের যে সরকারটা হবে ওটা কিন্তু কংগ্রেসের উপরে কিন্তু নির্ভরশীল। এইটুকু আশাবাদী আমরা। আর এটাই নিয়ে আমরা 294তে মানে যে দলই আসুক ডিসাইডিং ফ্যাক্টর হবে কংগ্রেস। একদম আমাদের কাদের উপরেই রেখে আজকে শাসক দলও এসছে, আমাদের কাদের উপরেই 2016 সিপিএম ছিল চলে যাওয়ার পর। আর আমরাই কিন্তু যে বিকল্প 1977-এর আগেই যে উন্নয়নগুলো হয়েছিল, যেই ফ্যাক্টরি আজ আপনি বিধাননগর বলুন, দুর্গাপুর বলুন, হলদিয়া বলুন, সেইগুলো সবটাই কিন্তু কংগ্রেসের আমলে। এইটা কিন্তু লোকেরা বুঝে গেছে। আর শুধু এই ভাতা দিয়ে লোককে কিন্তু ভোট চাওয়া যায় না। আর বিরোধী দল হিসেবে জায়গা দিয়েছিল বেঙ্গলের মানুষ বিজেপিকে। বিজেপি দেখে নিয়েছে কি করে ওরা। ডবল ইঞ্জিনের সরকারের কথা বলে, প্রচুর জায়গায় আছে। আপনি বিহারটাই দেখুন ফর এক্সাম্পল, আজ কত বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার আছে, কি এমন ডেভেলপমেন্ট হয়ে গেল? বিহার তো আরও পিছনে হয়ে যাচ্ছে। তো তাই জন্যে মানুষ মন করে নিয়েছে, মানুষ এটা বুঝে গেছে যে বেঙ্গলে বা পুরো ভারতেই কংগ্রেস ছাড়ার কোনো বিকল্প নেই। আমরাই বিকল্প হিসেবে কিন্তু এই ইলেকশনে উঠে দাঁড়াবো। একদমই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অন্তত তিনটি রাজনৈতিক দলই দাবি করছেন 2026-এ তারা আসছেন, এবং কংগ্রেস মনে করছে যে যে দলই আসুক না কেন ডিসাইডিং ফ্যাক্টর তারা হবে। আমি তুহিনাদি আপনার কাছে চলে যাব। কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের যখনই এসছেন তারা কিন্তু, এবং আপনারাও বলছেন যে 2/3 মেজরিটি নিয়ে আপনারা আসতে চলেছেন। আমরা যদি দেখি যে 77, সেখান থেকে আপনাদের এই যে একটা ম্যাজিক ফিগারের সংখ্যায় যাওয়া, সাংগঠনিক দিক থেকে সত্যি আপনারা কতটা তৈরি হয়েছেন? বাস্তব ছবিটা জানতে চাই। দেখুন, সাংগঠনিক দিক থেকে তো আমাদের দল পুরোপুরি আত্মবিশ্বাসী, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে 2026-এর নির্বাচন শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে বিরোধী দল বিজেপির হবে তা নয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2026-এর নির্বাচন মূলত হবে এ রাজ্যের শোষিত, নিপীড়িত, বঞ্চিত এই সমস্ত মানুষ, যারা প্রান্তিক খেটে খাওয়া মানুষ, যারা চাকরি থেকে বঞ্চিত, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়নি, আদিবাসী জনজাতি মহিলা বা সমগ্র মহিলা সম্প্রদায়, যারা চারিদিকে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাতে 8টার পর আমি তোমাকে নিরাপত্তা দিতে পারছি না, মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে। তাহলে সে রাজ্যের মানুষ কোথাও বলেনি 8টার পরে কাউকে। আশপুসুদীপ দা একটু শুনে নিন। আপনি যখন কথা বলছিলেন আমি বলিনি, আপনি বলুন তুহিনাদিন, বলুন প্লিজ বলুন। তো যেখানে এবং সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী গত পরশুদিন সম্ভবত ধর্ণা মঞ্চ থেকে বলছেন
13টা বাজিয়ে দেবো। এরপর রাজ্যে আপনার মনে হয় যে রাজ্যের মানুষ এই কদর্য ভাষার উত্তর দেবে না? লড়াইটা আমি আবারও বলছি বিজেপির সঙ্গে নিঃসন্দেহে, কিন্তু বিজেপি এই লড়াইয়ে অলরেডি জিতে গেছে। অর্থাৎ মানুষের মনে বিজেপি কোথাও বলছেন যে মানুষরা মানে আপনারা অন্তত বাংলার মানুষের মনটা জয় করে নিয়েছেন এবং আপনাদের ওপর ভরসা রাখছে বাংলার মানুষ। একদম 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 এটাই বলছি, তার কারণ বিকল্প কিছু নেই। আর দেখুন আমি কয়েকটা প্রসঙ্গ তুলবো তাহলে তুহিনাদি। এই ডাবল ইঞ্জিনের প্রসঙ্গ যখন চলে আসে তখন সেখানে কিন্তু এমন কিছু ছবি সংবাদ মাধ্যমে আসে, সেখানে একরাশ প্রশ্ন তুলে দেয় সেখানকার মানুষ সত্যি আইন শৃঙ্খলার দিক থেকে বলুন বা বাকি দিক থেকে কতটা স্বস্তিতে রয়েছে, অন্তত এ রাজ্যের শাসক দল হোক বা কেন্দ্রের বিরোধী দল হোক, তারা কিন্তু এই প্রশ্নটা তোলেন। কি উত্তর? দেখুন আপনি যদি বলেন যে বিজেপি শাসিত রাজ্য, এমপি দেখুন, আপনি বিহার দেখুন, উনি কি বলছেন আমি জানি না, বিহার দেখুন, এমপি দেখুন, এদিকে আপনি চলে যান ইউপিতে, উত্তর নেব। হ্যাঁ বলুন তুহিনা। ইউপিতে চলে যান, সব জায়গায় যদি বারবার এই সরকার আছে, এমপিতে 20 বছর ধরে আছে, কেন আসছে? মানুষ চাইছে, মানুষ স্বস্তিতে আছে, ভালো আছে, আনন্দে আছে, নিরাপদে আছে। তাই যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেই সমস্ত রাজ্যের মতো এ রাজ্যেও মানুষ চাইছে মানুষের যে দৈনন্দিন জীবনযাপন, চাকরি, ভাত, কাপড়, শিল্প, সবকিছুর নিরাপত্তা তখনই হবে, নিরাপদ ভাবে মানুষ জীবনযাপন করবেন, সুখে শান্তিতে জীবনযাপন করবেন বিজেপি এলে। আর তাই মানুষ বিজেপিকে আনবে। নেব আপনার এই বক্তব্যের উত্তর আমি নেব অজিতেশের থেকে। উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুললেন তুহিনাদি। অজিতেশ এবং সুদীপ, আমি আপনাদের দুজনের কাছেই যাব। আমরা দেখেছি যে এমন কিছু ছবি সামনে এসেছে এবং যেখানে একেবারে নিপীড়িত অত্যাচারিত হতে হয়েছে দলিতদের, বারবার এই বিষয়গুলো উঠে এসেছে, যেখানে আইন শৃঙ্খলা একাধিকবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আপনারাও আন্দোলন করেছেন, আপনারাও প্রতিবাদ করেছেন, অন্তত আমি কংগ্রেসকে বলবো যেখানে দিল্লিতে দেখেছি আপনারা প্রতিবাদ করেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস তো করছেই। কি বলবেন? উনি নিজে ইউপির কথা তুলছেন, বিহারের কথা তুলছেন, শুনতে হাসি লাগে। উন্নাও ভুলে যাচ্ছে, হাতরাস ভুলে যাচ্ছে, কিভাবে কুলদীপ সেঙ্গার গাড়ি চাপা দিয়ে লোককে মেরে দিচ্ছে ওটা উনি ভুলে যাচ্ছেন। লোকেরা জেল কাস্টাডিতে সবচেয়ে বেশি মৃত হলো ইউপিতে, সেটা উনি ভুলে যাচ্ছেন। তো ভালোই হলো উনি যে জানেন না বা অজান্তে যে সত্য কথাগুলো মানুষের মধ্যে তুলে দিচ্ছেন। আর উনি বলছেন নাকি ওনারা বিকল্প। 2021-এ বিজেপি আজকে বেঙ্গলে সবচেয়ে বেশি ভোট যখন পেয়েছে আজ সারা আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা হলো 2021-এ। 2019-এ ওনারা 18টা এমপি ছিলেন। কেন, যদি লোক ওনার উপরে ভরসা করছে তাহলে এমপিগুলো কমলো কেন? উনি বলছেন রাজ্যে আছেন, হরিয়ানাতে 1 লাখ ভোটে জিতেছেন, গোটা রাজ্যে 1 লাখ ভোট, কত লাখ ভোট চুরি হয়েছে সেটা তো রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। টোটাল ডিফারেন্স হরিয়ানাতে কংগ্রেস আর বিজেপির মধ্যে ইজ লেস দ্যান 1%, 0.98%। 0.98%-এর উপরে যেই সরকারটা ফিরে আসছে সেই সরকারে নাকি লোকেরা ভালো আছে। এনসিআরবি ডেটা তুলে দেখুন, এখন বিজেপি বা তৃণমূল এই দুজনের কাছে একটাই ধর্মীয়, এখন বিজেপি ধর্মীয় নিয়ে কথা বলে। এখন দেখলেন খুব লজ্জিত হলাম যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনিও ধর্ণা মঞ্চ থেকে বলছেন কি মুসলিমদেরকে নিয়ে এসছে, মহাত্মা গান্ধীকে ধরুন, বি.আর. আম্বেদকরকে ধরুন, মানে যারা মেকার অফ দ্য কনস্টিটিউশন, যারা এই দেশটাকে আজাদ করালো, তাকে প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি। বলছেন নাকি একটা কমিউনিটি একজোট হলে আমরা আছি বলে বেঁচে আছি। এটা মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, কেন ভয় ঢুকে গেছে। যেগুলো মানে মুখ্যমন্ত্রীর মুখে বসানো হচ্ছে সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সেই ভিডিও আমি আপনাকে দেখে দিতে পারি। আমার যেটা বক্তব্য, বিজেপির প্রতিনিধি বললেন যে বঞ্চিত মানুষরা নাকি আমাদের বিরুদ্ধে ভোট দেবে। আমি শুধু বলতে চাই বঞ্চিত কারা? চাকরি প্রার্থী, যারা ওই বিকাশ ভট্টাচার্য, যার ওই বিচারপতি সাংসদ হয়েছিলেন, তাদের দ্বারা বঞ্চিত। বঞ্চিত কারা? যারা 100 দিনের মজদুর যারা কাজ করেছিল, তাদের হাজার হাজার কোটি টাকা বাকি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী সরকার দেয়নি, সেই সব বঞ্চিত। বঞ্চিত কারা? যারা ওই ঘরের টাকা পায়নি, মুখ্যমন্ত্রী নিজে রাজ্য সরকারের ফান্ডে তাদের ঘর বানিয়ে দিচ্ছে, তাই সেই সব বঞ্চিত। আগে এই জিনিসটা পরিষ্কার করে ভাবুন কাদের কথা বলছেন। বঞ্চিত তারাই যারা 100 দিনের টাকা পায়নি, বঞ্চিত ঘরের টাকা পায়নি, পানীয় জলের পাইপলাইনের টাকা পায়নি। রাজ্যের প্রায় 1,20,000 কোটি টাকা বকেয়া আছে, এবং সেই ক্ষেত্রে যারা বঞ্চিত তারা কাকে ভোট দেবে তারা ঠিক করে নিয়েছে। আপনারা কী রকম আপনাদের সংগঠন, আগামী 14 তারিখ মুখ্যমন্ত্রী আসছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, দেখবেন। আপনারা যদি ওপর থেকে ড্রোনে ছবি তুলবেন,
মিটিংয়ে আমি আগাম বলে রাখলাম, দেখবেন সংগঠনের কিরম বহর, ঝাড়খণ্ড আর বিহার থেকে লোক আনবেন না, তাহলেই ধরা পড়ে যাবেন আপনাদের কি সংগঠন। তাই ওই সব নিয়ে বড়াই করে লাভ নেই। আগামী নির্বাচন, 26-এর নির্বাচন, মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা আমরা সুদীপদা, এই মানুষের মাধ্যমে জানতে 26-এর পারি। নির্বাচনে আপনাদের এজেন্ডা কি থাকবে? আমাদের এজেন্ডা যেটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা পালন করেছি। আগামী দিনে মানুষের প্রয়োজনে যা যা করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সুস্থ সমাজ যে গড়তে চেয়েছেন, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত কাজে যেখানে যেখানে মানুষের প্রয়োজন, সে ঘরের দাবি হতে পারে, সে 100 দিনের কাজ হতে পারে, সে শিল্প হতে পারে, সেটা উন্নয়ন হতে পারে, বা সেটা ধর্মের কথা। আমাদের কংগ্রেসের প্রতিনিধি ধর্মের কথা বলছিলেন, উনি জানেন বা জানেন না আমি জানি না, এড়িয়ে যাচ্ছেন। রাহুল গান্ধীও ধার্মিক সাজতে চেষ্টা করেছিলেন, 19-এর লোকসভার আগে সোমনাথ মন্দির থেকে যাত্রা শুরু করেছিলেন, এবং কোনো ভারতবর্ষের এমন মন্দির নেই যেখানে যাননি উনি, তো পারেননি সাজতে। আমার তো আসলে দায় তো আমাদের না। সেই জায়গায় সবাই চেষ্টা করেছে, যে পেরেছে সে ঠিকই আছে। তুহিনাদি, আপনার কাছে যাব। আপনি বেশ কিছু প্রসঙ্গ তুললেন, অর্থাৎ সেই জায়গা থেকে যেখানে বাংলার মানুষ বঞ্চিত, বাংলায় উন্নয়ন হয়নি, আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে, এই বিষয়গুলোর দিকে দাঁড়িয়ে বাংলার মানুষ অন্তত ভরসা রাখছে এই মুহূর্তে বিজেপির দিকে তাকিয়ে। যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলার জন্য তারা অনেক কিছু করবে এই আশ্বাস দিচ্ছে, কিন্তু অথচ আমরা দেখেছি গত কয়েক বছরে বারবার বাংলাকে বঞ্চিত করা হয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। বাংলার মানুষ বঞ্চনার শিকার হয়েছে এবং বাঙালি অস্মিতার কথা তৃণমূল কংগ্রেস জানিয়ে কিন্তু আজকে আন্দোলনে নামছে। কি বলবেন, সত্যি বাংলার মানুষ তাদের যে যোগ্য সম্মান বা যোগ্য পাওনা সেটা থেকেও তো কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে, আর সেদিকে অভিযোগ তুলছে একেবারে কেন্দ্রের দিকে? ঠিকই বলেছেন, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। আবাস যোজনার টাকা চলে যাচ্ছে কালীঘাটের টালির চালে, আর এখানকার ভ্রষ্টাচারের কিংপিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তার হাত দিয়ে ওই কি যেন নীল সাদা রং হয়ে যাচ্ছে, সব টাকা ওখানেই চলে যাচ্ছে এসক্যালেটরের পেছনে। তো একটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার বাড়ির লোক পরিবার কেন্দ্রিক একটা দলকে চালায় এবং পুরো রাজ্যটাকে শাসন করে, উনি বলছিলেন তৃণমূলের প্রতিনিধি, ভীষণ বড় হয়তো উনি নেতৃত্ব আমি চিনি না, আমি জানি না, কিন্তু হতে পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য, উনি রাজ্যের আয়ের কথা বলেছেন, রাজ্যের খরচের কথা বলুন, রাজ্যের কত খরচ আছে প্রতিটা রাজ্যের মানুষের মাথার উপর। স্পেসিফিক্যালি আমি আপনার থেকে জানতে চাইবো, বারবার যে বঞ্চনার অভিযোগ এসছে, যে টাকা কেন্দ্রের তরফে পাওয়ার কথা ছিল সেই টাকা থেকে কেন বাংলা বঞ্চিত হলো, যে আন্দোলন একেবারে দিল্লির বুকেও তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, একেবারে স্পেসিফিক্যালি এর উত্তর আগে চাইবো। দেখুন, একটা কথা, আবাস যোজনার টাকা যতবার যেভাবে যে পথ দিয়েই আসুক না কেন, আমাদের যে সিস্টেম, আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামোর যে সিস্টেম, সবকিছুই আসবে কেন্দ্র থেকে রাজ্যের মাধ্যমে। তো রাজ্যের মাধ্যমে আসছে, রাজ্য অব্দি আসছে, তারপর আর জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে না। আমি বারবার বলছি, ওটা চলে যাচ্ছে কালীঘাটে। আপনি দেখেছেন গত পরশুদিন থালা বাজাচ্ছিলেন তৃণমূলের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, নেতারা, নেত্রীরা থালা বাজাচ্ছিলেন, বিশেষ করে মাতৃশক্তি। তো থালা বাজাচ্ছিলেন এবং তারা দাবি করছিলেন যে মানুষ কিভাবে খাবে, মানুষ কিভাবে গ্যাসের দাম দেবে, অথচ যারা থালা বাজাচ্ছিলেন তাদের হাতে ছিল আইফোন। তো এরা বলছে যে আমাদের ঘরে উনুন জ্বলছে না, এই বলে তারা এটা তো খুব প্রাসঙ্গিক বিষয় যে আজকে বাংলার প্রত্যেকটা মানুষ, একেবারে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা কিন্তু চিন্তিত তাদের হেসেলে যখন গ্যাসের দামটা বেড়ে যায় সেই বিষয় নিয়ে। আসবো আপনার কাছে, তার আগে আমি অজিতেশের কাছে যাব। আপনারা কি মনে করছেন, এই যে এতগুলো প্রকল্প আমরা দেখছি বাংলায়, বাংলার মানুষ কি সত্যি সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে না? দেখুন, প্রকল্পর পর প্রকল্প একটা রাজ্যে বলছে কি আমি এটা চলতে দেব না, কেন্দ্র বলছে আমি এটা চালাতে পারছি না, কিন্তু মূল কথাগুলো হচ্ছে না। হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে আমাদের বেঙ্গলে কতটা নিচে চলে গেছে, যে এইখান থেকে যদি আপনি সাউথের ট্রেনগুলোতে উঠেন, তাহলে সাউথে যে ট্রেনগুলো যায় না, তাতে 50%-এর উপরে রুগীরা যাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার যে এইখানকার যে বাঙালিরা তাদেরকে সাউথে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এইখানকার যে আমার যত বন্ধু বান্ধব আমার এজের, আর আমাদের তৃণমূল বা বিজেপিরও মুখপাত্র, ওনাদের ছেলেপুলে যা ঘরে আছে, ওনাদের বন্ধু বান্ধব, জিজ্ঞেস করুন কে আছে কলকাতায়, নেই কলকাতায়, কেন বাইরে যেতে হয়েছে। উনি এখন হিসেব গোনালেন 20 লক্ষ থেকে 1,20,000। ওনাকে জিজ্ঞেস করুন, তৃণমূলের আমলে 6,500 রেজিস্টার্ড, লিস্টেড অ্যান্ড আনলিস্টেড কোম্পানি নিজের হেড অফিস বেঙ্গল থেকে সরিয়ে দিয়েছে। এই জবাবটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে আছে।
কেন রেজিস্টার্ড অফিস 6,500 রেজিস্টার্ড অফিস এখান থেকে ব্যাঙ্গালোরে বা বম্বেতে গিয়ে চেঞ্জ হয়েছে। আপনি কোভিড সময় দেখবেন, আমরা ভাবতাম নাকি বিহার আর ইউপি থেকেই লেবার যায় উড়িষ্যা থেকে। কোভিডের সময় আমরা দেখেছি ট্রেন ভরে ভরে কি করে কেরালা, তামিলনাড়ু আর মহারাষ্ট্র থেকে লোকেদেরকে আনাতে হয়েছে। সেখানে কোভিডের পর আরো কংগ্রেস 5টা বছর চলে গেছে। আমি সুদীপ দা আপনার না, কাছে যাব। মাইগ্রেশন, আপনি একদমই। মাইগ্রেশন যে লেবার। কিছু আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, এমন কিছু স্বীকৃতি কিন্তু কেন্দ্রের তরফ থেকেও এসেছে এবং তখন কিন্তু সেই প্রশ্ন উঠেছে যে এখন এত অভিযোগ ওঠে যে রাজ্যের আইন শৃঙ্খলা হোক এবং পরিকাঠামোর দিক থেকে স্বাস্থ্য বা শিক্ষা, তাহলে কেন্দ্র কিভাবে সেই স্বীকৃতিগুলো দিচ্ছে, এই প্রশ্ন আপনারা তুলেছিলেন। আপনার ও বলছে স্বাস্থ্যের কথা, আমাদের দিকে আঙুল তুলছেন নিজের দলের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী বা ওনার রাহুল গান্ধী, তারা চিকিৎসা করতে আমেরিকায় যায়। এই প্রশ্ন তো আমরা করতে পারি না, যার যেখানে যা দরকার সে সেখানে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের আজকে স্বাস্থ্যের অবস্থা মানে 2011-র পরে যে জায়গায় ছিল আর আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, নিশ্চিতভাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধা, সব রকম ফ্যাসিলিটি হয়েছে। গ্রামে গঞ্জে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। হ্যাঁ, একদম যদি বলি 100% সব জায়গায় অ্যাভেলেবেল আছে, এটা হতে পারে না কোনো জায়গায়। যার জন্যই সোনিয়া গান্ধী কি দিল্লিতে চিকিৎসা ব্যবস্থা নেই, যাই বিদেশে তার যেটা দরকার সেটা যেতে পারে। এইটা নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। আর বিজেপি মানে তাদের বলবো বারে বারে সেই যে প্রসঙ্গই যায় সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনে, মানুষকে সঙ্গে নিয়ে কি দরকার সেটা মমতা ব্যানার্জি সেটা বোঝেন এবং সেইভাবেই উন্নয়নটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আপনি ভাবতে পারেন এরকম ভারতবর্ষের কোথাও পথশ্রীর মাধ্যমে একসাথে এত রাস্তার করা? আপনি কোথাও ভাবতে পারেন যে আমাদের পাড়া আমাদের সমাধান? আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখিনি বা পৃথিবীর কোনো প্রশাসককে দেখিনি যে একটা মানুষের কি প্রয়োজন, মানুষের কি চাহিদা, কোন উন্নয়নটা দরকার, সে তার নিজের পাড়ায় বসে সরকারি আধিকারিকরা যাচ্ছে, সেখানে বসে তার ডিমান্ড বলছে, সেইটা নোট করা হচ্ছে, সেইটার বেসিসে ফাইল হচ্ছে, সেইটা কাজ হচ্ছে। আমার পাড়া আমার সমাধানে 80,000 বুথে এক প্রসেসে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে সেই উন্নয়নের কাজ করেছে। এটা কারুর ভাবনা চিন্তা আসেনি, পৃথিবীর কোনো প্রশাসক ভাবেনি। এগুলো ওই এরা জানে না, এরা খালি জামাত চেনে, এরা খালি ওই ঘুষপেটিয়া চেনে। এইসব কথা বলে মানুষের পেট ভরবে না। মানুষকে আপনাকে কাজ, মানুষকে আপনাকে ভাতা, এই যে ভাতা নিয়ে এত কথা বলছি, হ্যাঁ এরা সুদীপদা এই কাজের প্রসঙ্গেই তো সুদীপ তুহিনাদির বক্তব্য, যে প্রশ্ন আপনাদের দিকে ছিল যে সেই বাংলার মানুষের কাছে কর্মসংস্থানই নেই, এই প্রশ্ন উনি তুলছেন। না, বাংলার মানুষের কাছে কর্মসংস্থান, এটা একটা ন্যারেটিভ ছড়ানো। বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ প্রতি সময় যারা স্কিল্ড লেবার তারা বাইরে যায়। এটা নিয়ে আজকে গুজরাটের মানুষ আমেরিকায় লুকিয়ে চুরে ঢোকে 3,500 মানুষকে হাত করা পরিয়ে দেশ থেকে আমেরিকা থেকে ভারতবর্ষে পাঠিয়েছি। তারা তো পরিযায়ী শ্রমিক, তারা তাহলে গুজরাট ছেড়ে আমেরিকায় গেল কেন? এই কথা বলতে পারবেন, উত্তর দিতে পারবেন? আবল তাবল কথার কোনো মানে হয় না। আমরা যেটা বলছি, এই যুবসাথী কেন দিচ্ছে আজকে এনারা জানেন কি জানি না, আমরা যখন কলেজে পড়েছি তখন এই বেকার ভাতা ছিল 400 টাকা বা কত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়ে এগুলো। আজকের এটা মমতা ব্যানার্জি 1,500 টাকা দিচ্ছে। এটা কোনো কাউকে ভোটের না। একটা যুবক যখন সে শিক্ষিত যুবক, সে যখন চাকরির দিকে এগোবে, তার কাছে হাতে পয়সা থাকে না। সে একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে তার কাছে পয়সা লাগবে। সে একটা বাসে করে কোথাও ইন্টারভিউ দিতে গেলে পয়সা লাগবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা দিদি বলি, সে স্নেহের দিদি, সবাইকে সেই জায়গাটা দিচ্ছে যে একটা শিক্ষিত যুবক তার চাকরি খোঁজার লক্ষ্যে তার তো হাতে কিছু পয়সা লাগবে, একটা ফর্ম ফিল আপ করতে, সেখান থেকেই এই সমস্ত প্রকল্প আসবে। সুদীপদা একটু চলে যাই, তুহিনাদির কিছু বক্তব্য ছিল। তুহিনাদি প্লিজ। একদম ঠিকই বলেছেন, উনি একদম ঠিক বলছেন, যা বলছেন ঠিক বলছেন। কিন্তু আমাদের কাছে জামাতটা একটা বিরাট বড় ইস্যু, পেটের থেকেও বড় ইস্যু। আগে আমার রাজ্য বাঁচুক। আমার রাজ্য যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে আর আমার পেট আর মাথা কিছুই থাকবে না। আগে আমাকে রাজ্য বাঁচাতে হবে। আর উনি বারবার বলছেন এত আয়, এত আয়, প্রচুর তো আয় রাজ্যের, প্রচুর যদি আয় হয় সেই তাহলে আয়ের শ্বেতপত্র দিন ওনারা। আর আরেকটা জিনিস, উনি বলছেন যে আমরা নাকি ন্যারেটিভ সেট করছি। বিজেপি ন্যারেটিভ, বিজেপি কিছু ন্যারেটিভ, এত সময় নেই বিজেপির যে তৃণমূলকে নিয়ে মাথা ঘামাবে আজকের ডেটে।
সেই জন্য মমতা ব্যানার্জি নিজে বলেছেন রাইটার্স বিল্ডিং থেকে যুদ্ধ করতে করতে এসে যে এবার ঘুগনি বেচুন আপনারা। তার মানে কর্মসংস্থানের একেবারেই যে তলানির দশা, সেই দশাটা তো নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। ওনার দলের নেত্রী বলছেন বাঙালি অস্মিতার কথা বলতে গিয়ে উনি বলছেন যার হাতে তৃণমূলের ঝান্ডা সেই হলো বাঙালি। এই হলো ওনাদের কাছে বাঙালিদের মান সম্মান সংগ্রাম। এরা নাকি বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে, এরা মানুষের ভুল ধরে, এরা চাকরি বলছে। আপনি চলে যান স্বাস্থ্য ভবনের কাছে, আশা কর্মী, টেকনিশিয়ান, তারা সবাই রাস্তায় বসে আছে। তারা, আমি আবারও বলছি, বিজেপি জিতে গেছে। আর তার কারণ তৃণমূল যে ধোঁকাধারি করেছে রাজ্যের মানুষের সঙ্গে, মমতা ব্যানার্জির যে ব্যর্থ প্রশাসন, ব্যর্থতা পুরোটাই আপাদমস্তক এবং চুরি কাটমানি। তুহিনাদি, সময় প্রায় শেষের দিকে, আমি প্রত্যেকের কাছে একটা প্রশ্নের উত্তর নিয়ে যাব। আবারও আপনি শুরুতে যে উত্তরটা দিয়েছিলেন, এখন আবারও বললেন যে বিজেপি জিতে গেছে, নির্বাচনের দিনের জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে এবং তারপরে শুধুমাত্র ফল ঘোষণার অপেক্ষা। কিন্তু এখনো একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে যে এই অল্প সময়ের মধ্যে এই সংশোধন ভোটার তালিকার কিভাবে করা সম্ভব হবে এবং সত্যি যে জটিলতাটা রয়েছে সেটা কাটিয়ে একেবারে যারা রাজ্য ভোটার, যেখানে একেবারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে দিন ভোটের আগের দিন পর্যন্ত তারা কিন্তু এই তালিকায় নাম তুলতে পারবেন এবং সেদিন পর্যন্ত যদি তাদের সেই নাম সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় তাহলে তারা ভোট দিতে পারবে। আদৌ কতটা সম্ভব বলে আপনারা মনে করছেন একেবারে বাংলার মানুষের স্বার্থে, যারা ন্যায্য ভোটার তাদের স্বার্থে? তুহিনাদি, আপনাকে জিজ্ঞাসা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআরটা বিজেপির বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। এবং কমিশনেরই ভূমিকা নিয়েই জিজ্ঞাসা করছি আপনার মতামত। হ্যাঁ, আমি তো এটাই বলছি, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যতক্ষণ না এসআইআর এর প্রক্রিয়া কমপ্লিট করবে এবং জেনুইন ভোটাররা ভোটাধিকার তাদের নিয়ে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মতো জায়গা তৈরি হবে, ততক্ষণ এ রাজ্যে ভোট হবে না। অতএব আমার বিশ্বাস এবং আমার ধারণা, নির্বাচন কমিশন এই যে একটা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে বা যে পরিস্থিতিটার একটা উল্টো ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে এ রাজ্যের শাসক দল, সেটা কখনোই কার্যকরী হবে না। এসআইআর প্রক্রিয়া সঠিক সময়ে সঠিকভাবে হবে এবং এ রাজ্যে ভোট হবে যে ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, শাসনে আসবে। আরো একটা বিষয়ে যাব, আমি এই প্রশ্নের উত্তর নিয়েও আমি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই প্রতিনিধির কাছেই যাব। সেটা হচ্ছে, আমরা দেখেছি 2024-এও কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন তুলেছিলেন। এবারে একেবারে নজিরবিহীনভাবে নির্বাচনের আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছে এবং কমিশন কোথাও গিয়ে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে চাইছেন। কতটা আশ্বস্ত আপনারা? দেখুন, এবারে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা এবং যেটা সমস্যা হয়েছিল গতবারে, যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ঠিকই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপর চার্জ যাদের ছিল সেটা তো এখানকারই প্রশাসনে। সেই জায়গাটায় যে গাফিলতিটা তৈরি হয়েছিল বা সেই জায়গাটায় যে ফাঁক রয়ে গিয়েছিল, যেটা হয়তো কোনোভাবে দৃষ্টির গোচরে আসেনি, এবারে কিন্তু সেটা হবে না। নিশ্ছিদ্র নিরাপত্তায় ক্যামেরা থেকে শুরু করে এইচ এন্ড এভরিথিং সেইভাবেই নির্বাচন কমিশন আঁটোসাঁটো ব্যবস্থা করছে যাতে এ রাজ্যে চুরি না হয়। আর দেখুন, চুরি আটকাতে, ভোট চুরি আটকাতেই তো এত কাণ্ড। সেই ভোট চুরি আটকানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনো গাফিলতি বা কোনো ছিদ্র থাকবে বলে আমি মনে করছি না। বেশ, আমি চলে যাব অজিতেশ আপনার কাছে। প্রথমত হচ্ছে, যারা ন্যায্য ভোটার তাদেরকে নিয়ে আপনারা কি ভাবছেন যে কতটা সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া, কারণ যে সময়সীমা থাকছে তার মধ্যে সম্পন্ন করা সম্ভব, এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে, অর্থাৎ বারবার আপনাদের একটা অভিযোগ থাকে, এবারে কতটা সুষ্ঠু ভোট হতে পারে, কি আশা রাখছেন? দেখুন, যেই মানুষেরা আজকে অ্যাডজুডিকেশনে পড়েছে সেই মানুষদের এবার যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, একটা ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে যা যা প্রসিজিয়ার থাকবে সেটা কংগ্রেস কিন্তু যত জনগণকে, যারা কংগ্রেসকে যোগাযোগ করবে বা কংগ্রেসও ক্যাম্প লাগিয়ে মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে, যেন লোকেদের একটা টাইম বাউন্ড ম্যানারে তাদের নামকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। কিন্তু এই এসআইআর যে মেকানিজম ইজ এ ফেলিয়ার। এই ফেলিয়ারটা দুই পক্ষ, বিজেপি এবং আমাদের শাসক দলের। এসআইআর এর এইআরও ডিআরও কারা ছিল?
তার যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল তারা ঠিক করে কাজ করতে পারেনি, ইলেকশন কমিশন ঠিক করে কাজ করাতে পারেনি, তাই জন্য আজকে সুপ্রিম কোর্টকে একটা ট্রাইব্যুনাল করতে হয়েছে যেখানে জুডিশিয়াল অফিসারকে দিয়ে এটা করানো হচ্ছে। তো সেইখানে কংগ্রেসের যা মিনস আছে সেই মিনস দিয়ে কংগ্রেস কিন্তু মানুষের পাশে দাঁড়াবে, পাশে দাঁড়িয়ে যেন এই 60 লক্ষর মধ্যে 10 লক্ষ অলরেডি হয়ে গেছে, বাকি 50 লক্ষ মানুষের কাছে পাশে দাঁড়াবে কংগ্রেস। ইতিমধ্যে অলরেডি আমাদের ব্লকে বা আমাদের জেলায় ক্যাম্প আছে যেখানে লোকেরা এসে আমরা ওইখানে তাদের ডকুমেন্টস কালেক্ট করছি, তাহলে যখন ট্রাইব্যুনালের রুল ফ্রেম হবে আমরা ওইখানে গিয়ে কাজ করব। আর কেন্দ্র বাহিনীর কথা দেখুন, কেন্দ্র বাহিনী আগেও আসে, এবার এটা শাসক দলের স্টেটের শাসক দল এবং বিজেপির পাঠানো এই কেন্দ্র বাহিনী, এরা কিন্তু বিজেপি ছাড়া আর কোনো কথাগুলো শোনে না। তারপর শাসকদের যেইভাবে এই সিআরপিএফকে নিয়ে ঘুরে বেড়ায় আর যেভাবে এখানে কলকাতা পুলিশ ওদেরকে বা বেঙ্গল পুলিশ ওদেরকে অন্যান্য জায়গা দেখিয়ে দেয়, সেইখানে কিন্তু সিকিউরিটি এরা তো চলে যাবে, তারপর সিকিউরিটি কিন্তু দিতে হবে স্টেটের গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট বিজেপি এবং আপনাদের মতামত একই। 100% সুদীপ দা, আপনার বক্তব্য এবং তারই আজকে আমরা যখন ফুটবল খেলতাম না, তো বলটা যে আনতো বড় লোকের ছেলে, তার বাবা বল কিনে দিয়েছিল, তো সে বলতো আমাদের দেখো আমার নিয়মে খেলতে হবে, আমাকে কেউ ধাক্কা মারতে পারবে না, আমি গোল করতে গেলে গোলকিপার থাকবে না, এরকম নানান রকম নিয়ম। তার সেই নিয়মের বাইরে গেলে সে বল নিয়ে চলে যেত। এই বিজেপি বা বিরোধীরাও সেরকম হয়েছে, তাদের ভোটার লিস্টে 1.5 কোটি নাম্বার দিতে হবে, তাদের সিআরপিএফ বা আধা সামরিক বাহিনী বা যা লাগবে ভোটের 1 মাস আগে থেকে লাগবে, তাদের ওই আরও কত কী নিয়ম আছে বলছে, মানে আমি সব যা যা নিয়ম সব কিছু করছে। আমার শুধু বক্তব্য এই এত কিছু বলছে, এত কিছু সমস্ত কিছু তাদের নিয়মে হচ্ছে নির্বাচনটা। মে মাসে যেদিন রেজাল্ট বেরোবে, আপনার টিভিতে আজকে উনি বললেন 3 বার থেকে 5 বার যে ওনারা জিতছেন, তখন আবার অন্য কথা বলবেন না তো যে সিআরপিএফ ম্যানেজ হয়ে গেছে, নির্বাচন কমিশন ম্যানেজ হয়ে গেছে, ওই অমুক কথা শোনেনি, এইসব বলবে না তো। এইটা আগে ভালো করে ক্লিয়ার করে বলতে আপনার প্রশ্নের রেশ ধরে আজকের অনুষ্ঠান শেষ করব। তুহিনাদি, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে দিলেন না কিন্তু সুদীপ দা, যে যদি 2026-এ আপনারা দাবি করছেন আপনারা অলরেডি জিতে গেছেন, কিন্তু যদি দেখা যায় সমস্ত কিছু সুষ্ঠুভাবে হওয়ার পরে এবং কমিশনের ওপর আপনারা আস্থা রাখছেন কেন্দ্রীয় বাহিনীর ওপর, যদি আবারও তৃণমূল কংগ্রেস সরকারে আসে, তাহলে কি কোথাও গিয়ে মেনে নেবেন যে মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে? এই প্রশ্ন কিন্তু তুললেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। তবে যেটা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, সত্যি এই 1,24,00,000 ভোটার, তাদের ভবিষ্যৎ এখনো পর্যন্ত ঝুলে রয়েছে, তা নিয়ে সত্যি কতটা চিন্তিত প্রতিটি রাজনৈতিক দল এবং ঠিক কি হতে চলেছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবেই। আবারও আগামীকাল বঙ্গযুদ্ধ 2026 নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।